পরশুরাম আজকের পর্ব নিয়ে চলে এসেছি। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে যে যে সৌরভ বলছে কর্ণ চ্যাটার্জিকে যে আমাদের যে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে সেটা আমরা ভাবতে পারিনি, এভাবে যে ওই বাচ্চাটা আমাদের পাল্টি দিয়ে দেবে সেটাও বুঝতে পারিনি, আড়াল থেকে ভিডিও করে সেটা ভাইরাল করে দেবে সেটা কখনোই ভাবতে পারিনি। তখনই কর্ণ চ্যাটার্জি বলে ওই সামান্য ওই বাচ্চার কাছে এভাবে এভাবে তোমরা লজ্জা পেয়ে চলে এসেছো মাথা নিচু করে। তখনই সৌরভ বলে এছাড়া কোনো উপায় নেই, ওটা হলো সাপের বাচ্চা, ছোবল দিতে জানে, ওটা পরশুরামের বাচ্চা না, পরশুরামের মতোই হয়েছে, একটা বিষাদর সাপ। তখনই দেখা যায় যে কর্ণ চ্যাটার্জি বলে ঠিক বলেছ সৌরভ, এটা একদম ঠিক বলেছে, ওই দুইটা বাচ্চা এতটাই বিচ্ছু যে ওই দুইটা বাচ্চা সবকিছু করতে পারে, ঠিক পরশুরাম আর তটিনীর মতোই হয়েছে, ওরা যেরকম ওদের বাচ্চাটাও ঠিক সাপের বাচ্চাই হয়েছে, ছোবল দিতে পারে। তখনই দেখা যায় মহিতোষ মজুমদার বলে কর্ণ চ্যাটার্জি আপনি জানেন আমার কত বড় সমস্যা হয়ে গেছে, উপর মহল থেকে খবর এসেছে, আমাকে উপরে দেখা করতে বলেছে, আমাকে পানিশমেন্ট দেওয়া হবে। তখনই কর্ণ চ্যাটার্জি বলে হ্যাঁ হ্যাঁ পানিশমেন্ট দেবে আপনাকে, নাই কি কিছুদিন হয়তো আপনাকে কাজ থেকে বিরত রাখবে, আর নাইলে আপনাকে শাস্তি দেবে, এই তো, আর কিছু না। এখন যা হবার হয়ে গেছে, সেটা ভেবে সময় নষ্ট করা যাবে না। তখনই দেখা যায় যে মহিতোষ মজুমদার বলে আপনি আমার জায়গাটা বুঝতে পারছেন না মিস্টার চ্যাটার্জি, আমি আমি আমার জায়গা থেকে বলছি যে আমার সম্মান নষ্ট হবে, আমাকে কতটা লজ্জিত হতে হবে সেটা আমি একমাত্র জানি, আপনি বুঝতে পারছেন না। তখনই কর্ণ চ্যাটার্জি বলে আমার বোঝার কোনো প্রয়োজনও নেই, দেখুন আপনি বলছেন যে পরশুরাম বেঁচে আছে, আপনি পরশুরামকে দেখেছেন, আপনার চেম্বারে পরশুরাম নিজে এসে আপনাকে মারার চেষ্টা করেছিল, আপনার গলায় রশি পেঁচিয়ে আপনাকে ঝুলিয়ে দিয়েছিল, আপনি সেটাই বলতে চাচ্ছেন, সেটা কি কোনো প্রমাণ দেখাতে পারবেন? তখন এই সৌরভ বলে কি বলছেন আপনি, আপনি কি বলছেন মিস্টার চ্যাটার্জি, আপনি বুঝতে পারছেন আপনি বসের উপরে কথা বলছেন, বস মিথ্যে কথা বলতে যাবেনই বা কেন? তখনই দেখা যায় যে কর্ণ চ্যাটার্জি বলে হয়তো তিনি ভুল দেখেছে। তখনই সৌরভ বলে সেদিন যদি আমি ওই 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 বয়স্ক লোকটিকে দেখে তাড়াতাড়ি বসের চেম্বারে না আসতাম, তাহলে বসকে হয়তো বাঁচানো যেত না, বসকে হয়তো আমরা আমাদের মাঝে পেতাম না। এজন্য আমারও তো খটকা লাগছে, অনেক বড় খটকা লাগছে, কারণ কারণ এখন যে সব কিছু হচ্ছে তারপরে তো আমি শিওর হয়ে যাচ্ছি যে পরশুরাম বেঁচে আছে, কারণ পরশুরামের ওই গুলি লাগার ভিতরে যারা যারা জড়িত ছিল তারা বেশিরভাগই মারা গেছে, তাদেরকে শুট করা হয়েছে ঠিক একই ভাবে, এজন্য ভয়টা আবারও খুব বেড়ে গেছে। তখনই মহিতোষ মজুমদার বলে ঠিক বলেছ সৌরভ, আমিও ঠিক এটাই ভাবছি, এরকমটাই কিছু হতে পারে সৌরভ। তখনই সৌরভ বলে যে হ্যাঁ বস, আমিও ঠিক এটাই ভাবছি। তখন কর্ণ চ্যাটার্জি বলে আমার মাথায় এখনো কাজ করছে না যে ওখান থেকে কি করে একজন একজন গুলিবিদ্ধ মানুষ বেঁচে ফিরে আসতে পারে, আমি সেটাই বুঝতে পারছি না, আমি এখনো অঙ্কটা মিলাতে পারছি না। এরপরে দেখা যায় অন্যদিকে তটিনীর ফোন আসে, আর ফোনটা কর্ণ চ্যাটার্জি করে আর বলে তটিনী সত্যটা স্বীকার করো, তটিনী পরশুরাম কোথায় আছে স্বীকার করো। তখনই তটিনী বলে আপনারাই ভালো জানেন আমার বর কোথায় আছে, আপনারাই আমার বরকে সরিয়েছেন, আপনারাই বলেন না যে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছেন, তারপরে আমার কাছে কেন জিজ্ঞাসা করছেন, আপনারা এত বারবার কেন আমাকে উত্তেজিত করছেন? তখনই কর্ণ চ্যাটার্জি বলে তটিনী বাড়াবাড়ি করছো, তুমি অনেক বড় বাড়াবাড়ি করছো, এখনো সময় আছে, সত্যটা স্বীকার করে নাও, তুমি তো এমনি এমনি এত এত পাওয়ার দেখাচ্ছ না, তুমি এতটা উঠতে পারছো না, তোমার অবশ্যই যে পরশুরামের সঙ্গে কোনো যোগসূত্র আছে। তখনই দেখা যায় তটিনী বলে আমি বলছি তো আমি জানি না আমার বর কোথায় আছে, আমার বর কোথায় আছে সেটা আপনারাই ভালো জানেন, আমার বরকে কোথায় রেখেছেন, আমার বরকে ফিরিয়ে দিন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। তখনই কর্ণ চ্যাটার্জি বলে এই তটিনী কি কি হচ্ছে এখানে, আমি ফোন করেছি আমার প্রশ্নের উত্তর দেবে। তখনই তটিনী বলে কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমি। তখনই কর্ণ চ্যাটার্জি বলে তুমি বাড়াবাড়ি করছো তটিনী, তুমি জানো না তোমার কি হতে পারে, তোমার বাচ্চাদের কি হতে পারে। তখনই তটিনী রেগে বলে এই মিস্টার কর্ণ চ্যাটার্জি আপনি কি করবেন, আমার বাচ্চাদের আপনি ছুঁতেও পারবেন না, এখন অব্দি আমার বাচ্চাদের কোনো ক্ষতি আপনি করতে পারেননি, আমার বাচ্চাদের কিচ্ছু হতে পারে না। আর আমার স্বামী পরশুরামকে আপনারা এখন কেন ভয় পাচ্ছেন, আমার বরকে তো আপনারা সরিয়েই দিয়েছেন, তারপরেও আমার বরকে নিয়ে এত এত
আকুতি কেন? এত এত বাড়াবাড়ি কেন বলুন তো? আমি বুঝতে পারছি না আপনাদের ব্যাপারটা। তখনই দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলে, তটিনী কথা ঘোরাবে না। তখনই তটিনী বলে, আমি কথা ঘুরাবো কেন? আমি কথা ঘোরাচ্ছি না তো। কেন ঘুরাতে যাব কথা আমি? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, তুমি বলবে না? তখনই তটিনী বলে, আমি বলছি তো আমি জানি না। জানি না আমার বর কোথায় আছে, শিবপ্রসাদ গাঙ্গুলি কোথায় আছে, বেঁচে আছে না মারা গেছে, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। তখনই দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলে, তুমি এমনিতে মুখ খুলবে না, তুমি জানো তোমাকে আমি কি করতে পারি? তখনই তটিনী বলে, হ্যাঁ আমি অনেক দেখেছি আপনি কি করতে পারেন, কিন্তু আজ অব্দি কোনো কাজই সঠিকভাবে করতে পারেননি। আপনি পারবেন না, কারণ আপনি অসৎ। অসৎ মানুষের কাজ কখনোই সফল হয় না। তখনই দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলে, মুখ সামলে কথা বলো তটিনী। তখনই তটিনী বলে, আমি আমি ঠিকভাবে কথা বলছি, আপনি আমাকে ফোন দিয়ে বিরক্ত করছেন, আপনি জানেন আপনার বিরুদ্ধে আমি কমপ্লেন করতে পারি। তখনই এই কর্ণ চ্যাটার্জি বলে, এই কর্ণ চ্যাটার্জির নামে কমপ্লেন? তুমি তোমার সাহস কি করে হয় তটিনী? তখনই তটিনী বলে, আমার সাহসটা না বরাবরই ছিল, সেটা আপনি আগেও প্রমাণ পেয়েছেন, এখন কি নতুন করে কোনো প্রমাণ দিতে হবে? তখনই কর্ণ চ্যাটার্জি থমকে যায়। এদিকে এদিকে কাবির বলে, কি হয়েছে ড্যাড, কি হয়েছে? তুমি এভাবে চুপ হয়ে যাচ্ছ কেন ড্যাড, কি হয়েছে বলো? তখনই দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলে, কিচ্ছু হয়নি কাবির, কিচ্ছু হয়নি। তখনই কাবির মনে মনে বলে যে কিছু একটা তো অবশ্যই হয়েছে ড্যাড, এভাবে থমকে গেল কেন? কোনো কথা বলছে না, কোনো সাড়া দিচ্ছে না, কি হয়েছে বলছে বাবার? এরপরই দেখা যায় যে তখনই কর্ণ চ্যাটার্জি বলে, তটিনী তটিনী আমি তোমাকে ছাড়বো না। এরপরে তটিনী ফোনটা কেটে দিলে রেগে যায় কর্ণ চ্যাটার্জি আর বলে, এই তটিনীর সাহস কি করে হয় আমার আমার সামনে ফোনটা কেটে দেয়, আমি লাইনে আছি দেখেও ফোনটা কেটে দেয়। আমি ছাড়বো না, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না তটিনীকে। তটিনী নিজেও জানে না ও কি বিপদে পড়তে চলেছে সামনে। ও পরশুরামের কথা যদি বলে দিত তাহলে হয়তো ও বেঁচে যেতে পারতো। তখনই দেখা যায় যে কাবির বলে, ড্যাড কি হয়েছে, কি বিড়বিড় করে বলছো তুমি? কি কি হয়েছে বলো, তুমি কি কোনো বিষয়ে ভয় পাচ্ছ? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, এই স্বয়ং কর্ণ চ্যাটার্জি কাউকেই ভয় করে না, কাউকেই পরোয়া করে না, তাহলে কেন ভয় করবে কর্ণ চ্যাটার্জি? কোনো ভয় করছে না কর্ণ চ্যাটার্জি। তখনই দেখা যায় যে কর্ণ চ্যাটার্জি মনে মনে বলতে থাকে, আমি আমি যে করে হোক যদি পরশুরাম বেঁচে থাকে তাহলে তাকে খুঁজে বের করব, ও যেখানেই থাকে সেখান থেকে টেনে হিসড়ে বের করব, তারপরে আমি তার তার প্রত্যেকটা জবাব দেব। অনেক অনেক খেলা খেলছে, অনেক অঙ্কটা কষছে, কিন্তু আমি অঙ্কটা মিলাতে পারছি না, অঙ্কটা তো আমি মিলিয়ে ফেলবোই, সেদিন আর ওই পরশুরামের আর আর কোনো পথ থাকবে না। তখনই দেখা যায় কাবির বলে, কি হয়েছে ড্যাড বলো তো? তখনই তো কর্ণ চ্যাটার্জি বলে, সবাই বলছে নাকি পরশুরাম বেঁচে আছে, কিন্তু কোথায় সে, কোথায় আছে এখন সে, কার কাছে আসে, কে বাঁচিয়েছে তাকে, কিছুই তো বুঝতে পারছি না। তখনই দেখা যায় কাফির বলে, বা ড্যাড আমি জানি না কে এটা করছে, আর যদি পরশুরাম বেঁচে থাকতো তাহলে তো আসতো বলো। এরপরে অন্যদিকে দেখা যায় যে যে ত্রিপর্ণা বলে ওঠে, দিদিভাই এবার রথের সমস্ত ভোজের আয়োজন কিন্তু আমি করব, আমি কিছু রান্না করব। তখনই দেখা যায় যে দীপালি বলে, তুই পারবি ছোট, তুই তো কখনো আগে রান্না বাড়া করিসনি, তাহলে তুই এই ভোগের রান্না করতে পারবি? তখনই আয়ুষী বলে, হ্যাঁ মা, মা তুমি পারবে এইসব কিছু? তখনই দেখা যায় যে দীপালি বলে, ছোট তুই তো এইসব কিছু করতি না, তাহলে কি করে তুই এইসব কিছু করবি? তখনই ত্রিপর্ণা রেগে যায়। এরপরে দেখা যায় বাবিনও খুব খুশি হয়ে বলে যে যে মা যদি রান্না করে তাহলে ক্ষতি কি আছে, মা এতদিন বাদে আমাদের এই 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 পুজোতে রান্না করছে, এটা তো ভালো ভালো লক্ষণ। হ্যাঁ মা, তুমি রান্না করতে পারো, কোনো সমস্যা নেই। তখনই দেখা যায় ভূমিকা বলে, রান্না, তাও আবার আপনি? তখনই ত্রিপর্ণা বলে, তো সবাই মিলে আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে আমি কখনো রান্না বাড়া করিনি, কখনো কিছু করিনি, যে তোমরা আমার দিকে এভাবে তাকাচ্ছ, এভাবে আমার দিকে ফলো করে আছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তখনই বাবিন বলে, এত হেলি কথা বলো কেন? এই জন্য তোমাদের মেয়েদের সঙ্গে বসে কথা বলতে গেলে আমি বোর হয়ে যাই, আমার একদম ভালো লাগে না এইসব বিষয়ে কথা বলতে। তখনই ভূমিকা বলে, এখানে খারাপ কি হলো বাবিন, তুমি এভাবে কেন কথা বলছো বাবিন? তখনই বাবিন বলে, ভূমিকা তুমি
তুমি সবসময় মায়ের সঙ্গে এরকম ব্যবহার করো কিসের জন্য? তখনই দেখা যায় দীপালি বলে, বাবিন তুই বৌমার সঙ্গে এমন করছিস কেন? ভূমিকা তো কিছু ভুল কিছু বলেনি। তখনই ত্রিপর্ণা বলে, আমি জানি দিদিভাই আর ভূমিকার মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, তাই বলে কি সবসময় আমাকে অপমান করতে হবে? যাও, আমি আর তোমাদের সঙ্গে এই বিষয় নিয়ে কোনো কথাই বলবো না। তখনই দেখা যায় নন্দিনী বলে, কাকিমণি এভাবে রেগে কেন যাচ্ছ? ভুল কি বলা হয়েছে? তুমি তো রান্না বাড়া কখনো করনি, তাই তো এই কথা বলা হয়েছে। তখনই ত্রিপর্ণা বলে, আমি আমি রান্না বাড়া করিনি, আমি কখনো পুজোর কাজ করিনি, আমি কি ভবিষ্যতে করব না এই কথা তো আমি কখনো বলিনি, তাহলে কেন আমাকে আমাকে এত কথা শুনতে হচ্ছে? তখনই দীপালি বলে, এতটা রেগে কেন যাচ্ছিস ছোট? আমি তো তোকে ভুল কিছু বলিনি। হ্যাঁ, তুই করতে চাইছিস তাহলে রান্না করবি, আমার কোনো সমস্যা নেই। তোর যে কয়টা পদ রান্না ইচ্ছে করে তুই সে কটা করবি। তখনই দেখা যায় যে তখনই প্রাচী বলে, হ্যাঁ তোমাদের যা ইচ্ছা করো না, এই রাগারাগি কেন করছো? বাড়ির একটা পুজো বলে কথা, এভাবে রাগারাগি করতে নেই। তখনই ভূমিকা এসে বলে, হ্যাঁ প্রাচী তুমি ঠিক বলেছো, এখানে কথা কাটাকাটি করে তো আর কোনো লাভ হবে না, এখানে মিলেমিশে কাজ করতে হবে। তখনই দেখা যায় প্রার্থনা বলে, আমি বুঝি না আমার মাকে বারবার কথা শুনতে হয় কেন? সবাই আমার মাকে কেন এত অপমান করো তোমরা? তখনই এই ভূমিকা বলে, এটা কি বলছো প্রার্থনা? কখন মাকে মাকে অপমান করলাম? এখানে তো মাকে অপমান করা হয়নি, তাহলে কেন এই কথাগুলো বলছো তুমি? তখনই প্রাচী বলে, বৌমনি তুমি চুপ করো তো বৌমনি, এইসব নিয়ে আর ঝামেলা করো না বৌমনি, যা হচ্ছে হতে দাও না। এখন মিলেমিশে সবাই একসঙ্গে পুজোর আয়োজন করি না, তারপরে সবকিছু দেখবো। তখনই নন্দিনী বলে, হ্যাঁ কেন নয়। এরপরেই দেখা যায় তখনই ওই ত্রিপর্ণা বলে ওঠে, আচ্ছা এই রথের উৎসবের দিন কি আমার আমার আরাধ্যা আসবে না? তখনই দীপালি বলে, কেন আসবে না? আরাধ্যাকে ইনভাইট করতে হবে, আরাধ্যা ঠিক আসবে, আরাধ্যা এবারের মেয়ে, তাহলে আসবে না কেন? আরাধ্যা আসবে তো, অবশ্যই আরাধ্যা আসবে। এত চিন্তা কেন করছিস? এত চিন্তা করার কোনো কারণ নেই ছোট, তুই তোর মেয়েকে ইনভাইট করে দিস, চলে আসবে। তখনই দেখা যায় যে তখনই ত্রিপর্ণা বলে ওঠে, হ্যাঁ তাহলে তাহলে আরাধ্যাকে বলে দেবো। বাবিন তুই আরাধ্যাদের বাড়িতে যাস আর ওদেরকে ইনভাইট করে আসিস, ওরাও যাতে আসে। তখনই দেখা যায় ভূমিকা বলে, আচ্ছা আচ্ছা কাকি, আচ্ছা জেঠিমা, তাহলে কি তটিনী আসবে না? তটিনীকে ইনভাইট করবে না? তখনই বাবিন বলে, তটিনী আবার আমাদের পুজোতে থাকলোই বা কবে? ও তো কখনো আমাদের পুজোতে থাকে না। তাহলে আজকে কি থাকবে? তখনই দেখা যায় যে তখনই ত্রিপর্ণা বলে ওঠে, সেটা ওদের বিষয়, ও আসলেও আমার কিছু এসে যায় না, না আসলেও আমার কিছু কিছু যায় আসে না, যদি আমার আরাধ্যা আসে তাহলেই হবে। তখনই দেখা যায় যে তখনই দীপালি বলে, হ্যাঁ তাহলে তো আমার তটিনীকে বলতে হবে। তখনই প্রাচী বলে, তাহলে আমি ফোন করি সর্দি ভাইকে। তখনই প্রাচী ফোন করে তটিনীকে, ফোনটা ধরতে দেরি হলে তখনই প্রাচী বলে, দিদি সর্দি ভাই তুই কোথায় গিয়েছিলি? ফোনটা ধরতে এতটা টাইম লেগে গেল কেন দিদি? তখনই দেখা যায় যে তখনই তটিনী বলে যে আসলে একটু কাজ করছিলাম তো তাই। তখনই নন্দিনী এসে বলে, প্রাচী ফোনটা দে তো আমার কাছে। তখনই প্রাচীর হাত থেকে ফোনটা নিয়ে নেয় নন্দিনী আর বলে যে, তটিনী আমি দিদি বলছি। তখনই তটিনী বলে, হ্যাঁ দিদি ভাই বলো। তখনই দেখা যায় যে নন্দিনী বলে, তটিনী বাড়িতে তো রথযাত্রা আছে, তুই কি আসবি? বাচ্চাদেরকে নিয়ে দুটো বাচ্চাকে নিয়ে আয় না, খুব ভালো লাগবে আমাদেরকে। তখনই তটিনী বলে, আমি তো কখনো পুজোতে ও বাড়িতে থাকি না, অনেকের সমস্যাও তো হতে পারে দিদি। তখনই নন্দিনী বলে, কারোর কোনো সমস্যা থাকবে না, তুই আয়, তটিনী বাচ্চাদেরকে নিয়ে আয়। দেখ এটা তো তোরও বাড়ি, যেভাবে আমাদেরও অধিকার আছে এই বাড়িতে থাকার, সেভাবে তোরও তো অধিকার আছে, তুই আসবি তো তটিনী? তখনই দেখা যায় যে তটিনী বলে যে যদি কারোর কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে চেষ্টা করব আসার জন্য। তখনই দেখা যায় যে নন্দিনী বলে, কার বা সমস্যা হবে? কারোর সমস্যা হবে না, তুই আসবি কিন্তু। তখনই তটিনী বলে, হ্যাঁ আসতে তো হবে, কিন্তু তারপরেও তো। তখনই নন্দিনী বলে, তটিনী একটা কথা বলছি, দেখ তুই তো এখন সধবার সবকিছু সেরে দিতে পারিস, তুই তো এখন বিধবার সবকিছু করতে পারিস, এই জন্য অনেকেই অনেক কথা বলবে। তখনই তটিনী বলে, দেখো দিদি, আমি যেটা নিয়ে সন্তুষ্ট আমি সেটা নিয়ে সন্তুষ্ট থাকি, আমাকে এসব পড়তে তুমি বাধা দিও না। তখনই দীপালি মনে মনে বলে, আমার জামাই তো বেঁচে আছে, তাহলে আমার মেয়ে কেন কেন এসব পড়বে না? অবশ্যই পড়বে, কিন্তু কাউকে তো এখন কিছু বলা যাচ্ছে না। তখনই দেখা যায় ভূমিকা এসে বলে, নন্দিনী ফোনটা আমাকে দাও, আমি একটু কথা বলি। তখনই নন্দিনী বলে যে তটিনী ভূমিকা কথা বলবে। তখনই
তখনই তটিনী বলে আচ্ছা ঠিক আছে দাও। এরপরে ভূমিকা বলে তটিনী আসবে তো? তোমার জন্য অপেক্ষা করব কিন্তু। তখনই তটিনী বলে বৌমনি তুমিও বলছো? তখনই ভূমিকা বলে হ্যাঁ তটিনী। তটিনী আমি অনেক আশা করে তোমাকে বলছি তুমি আসবে তো? বলো বাচ্চাদেরকে নিয়ে তুমি বাড়িতে বাচ্চাদেরকে নিয়ে একা একা থাকবে। এখন তো তোমার বড় নেই যে সে তোমাদেরকে খেয়াল রাখবে। তাই তোমরা এখানে এলে অনেকটা ভালো লাগবে আর বাচ্চাদেরকেও ভালো লাগবে। তাই আমি তোমাকে আসতে বললাম। তখনই তটিনী বলে আচ্ছা চেষ্টা করব বৌমনি। তুমি যেহেতু বললে তাই আমি চেষ্টা করব। তখনই ভূমিকা বলে আমি জানি তটিনী তুমি আমার কথা ফেলতে পারবে না। আমি এই জন্যই তো তোমাকে ফোন করে বললাম। দেখো তটিনী যা হবার হয়ে গেছে। এই সব কিছু ধরে রাখলে তো আর আমাদের সময় কাটবে না। আমাদের দিন যেতে হবে। আমাদের সময় কাটাতে হবে। তাই সবকিছু বলে এক হতে পারি না আমরা? তখনই তটিনী বলে হ্যাঁ এক তো হতে হবেই বৌমনি। কারণ সবকিছু ঠিক হয়ে যাবে। খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তখনই ভূমিকা বলে হ্যাঁ সেটা আমি জানি যে সবকিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমিও প্রার্থনা করি যে সবকিছু যেন তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যায়। তুমি যেন সবকিছু মেনে নিতে পারো। তখনই তটিনী বলে বৌমনি মেনে তো নিতে হবেই। সবকিছু মানতে হবে।